নমস্কার, নিউজ রুম লাইভ নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই যে খবরে নজর রাখতেই হবে, তৃতীয় দফার লকডাউন শুরু আগামীকাল থেকে। সোমবার থেকে তৃতীয় দফার লকডাউনে বেশ কিছু ছাড় দিয়েছে কেন্দ্রে, কিন্তু কাল থেকে রাজ্যেও কি ছাড় বহাল থাকবে? প্রশ্ন এখন সেটাই। রেড, অরেঞ্জ, গ্রিন জোনে কিছু কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে, কিন্তু রাজ্যও সেই ছাড় বহাল করবে কি? রাজ্যেও কি সেই ছাড় বহাল থাকবে? চূড়ান্ত রূপরেখা তৈরি হবে। আগামীকাল দুপুরে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তুহিন দাস চন্দ্র প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। তুহিন, কি খবর রয়েছে? যে ছাড় দেওয়া হচ্ছে এই তৃতীয় দফার লকডাউনে, সেই ছাড় কি আগামী কাল থেকেই বহাল থাকছে রাজ্যে? দেখো, ইতিমধ্যেই মুখ্য সচিবের নেতৃত্বে যে টাস্ক ফোর্স তৈরি হয়েছে, তারা ইতিমধ্যেই কিন্তু নিজেদের মধ্যে বৈঠক করে একটি রিপোর্ট তৈরি করেছে। অর্থাৎ কেন্দ্র যে সমস্ত বিষয়ে ছাড় দিয়েছে তৃতীয় দফার লকডাউনে আগামী কাল থেকে, সেই সব বিষয়ে রাজ্যের পরিস্থিতি বিবেচনা করে, রাজ্যের বাস্তব পরিস্থিতি বিবেচনা করে, রেড জোন, গ্রিন জোন, অরেঞ্জ জোনের কি পরিস্থিতি সেটা বিবেচনা করে রাজ্য সরকারও বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিতে চলেছে। এর চূড়ান্ত রূপরেখা আগামীকাল তৈরি হবে। যে রিপোর্ট ইতিমধ্যে তৈরি হয়েছে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পেশ হয়েছে। সেই রিপোর্ট খতিয়ে দেখে আগামীকাল 3টের সময় নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেবেন। তারপর রাজ্য সরকার সিদ্ধান্ত জানাবে যে তারা কোন কোন ক্ষেত্রে কি কি ছাড় দিতে চলেছে। নির্দেশিকা জারি করে, বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করবে রাজ্য সরকার। এবং যেটা জানা যাচ্ছে, এখনো পর্যন্ত গ্রিন জোনে বেশ কিছু দোকান খোলা থাকবে। সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে বেশ কিছু দোকান খোলা থাকবে। গ্রিন জোনে বেশ কিছু অফিস খোলা থাকবে। তুমি ইতিমধ্যেই জানো যে সরকারি অফিসে ইতিমধ্যেই 25% কর্মী নিয়ে কাজ হচ্ছে। বেসরকারি অফিসের মধ্যে তথ্য প্রযুক্তি সংস্থায় 30% কর্মী নিয়ে কাজ হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি অফিস ছাড়াও আরো কিছু সরকারি অফিস আগামীকাল থেকে যে নির্দেশিকা দিতে চলেছে রাজ্য সরকার, সেখান থেকে খুলে যেতে পারে পরশু থেকে। সেই ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। 25% কর্মীর জায়গায় 40% বা 50% কর্মী নিয়ে কাজ হতে পারে। তথ্য প্রযুক্তি সংস্থায় 30% কর্মী নিয়ে কাজ হচ্ছে। সেই তথ্য প্রযুক্তি সংস্থা ছাড়া আর যে সমস্ত বেসরকারি সংস্থা, বেসরকারি অফিস রয়েছে, সেই অফিস খুলে যেতে পারে। বেশ কিছু গ্রামাঞ্চলে বেশ কিছু কারখানা খোলবার কথা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে গ্রিন জোন, রেড জোন এবং অরেঞ্জ জোনে বেশ কিছু ছাড় দিতে চলেছে রাজ্য সরকার। তবে একটা বিষয়, কন্টেইনমেন্ট জোনে কিন্তু কোনো কিছু খোলা থাকবে না। তবে কন্টেইনমেন্ট জোনের জন্য কোনো রকম কোনো ছাড় থাকছে না। তুহিন, আমাদের সঙ্গে থাকো। আগামী কাল থেকেই খুলছে মদের দোকান। কলকাতা এবং জেলায় মদের দোকান খুলে যাবে আগামীকাল থেকেই। গ্রিন, অরেঞ্জ, রেড জোনে মদের দোকান খুলে যাবে আগামীকাল থেকে। তুহিন দাস চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। তুহিন, কি খবর রয়েছে বিষয়? তুহিনের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, কাল থেকে খুলছে মদের দোকান। কলকাতা এবং জেলায় মদের দোকান খুলে যাচ্ছে, সে যে জোনেই হোক না কেন। গ্রিন, অরেঞ্জ বা রেড জোনে, 3টি জোনেই মদের দোকান খুলছে। তুহিন, কি খবর রয়েছে বিষয়? দেখো, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, আগামী কাল থেকে কলকাতা সহ রাজ্যে মদের দোকান খুলে যাচ্ছে। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত মদের দোকান খোলা থাকবে আগামীকাল থেকে। এখনো পর্যন্ত আবগারি দপ্তর সূত্রে তাই খবর পাওয়া যাচ্ছে। তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত মানতে হবে। মদের দোকানের মালিক যারা দোকান খুলবেন তাদেরকেও যেমন শর্ত মানতে হবে, যারা ক্রেতা, যারা দোকানে কিনতে আসবেন তাদেরকেও শর্ত মানতে হবে। কি কি শর্ত মানতে হবে? এখনো পর্যন্ত যা পাওয়া যাচ্ছে যে 5 থেকে 6 জন করে লাইনে দাঁড়াতে পারবেন, তার বেশি ভিড় করা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রেতাদের দাঁড়াতে হবে এবং 6 ফুট দূরত্ব বজায় রেখে একজনের সঙ্গে আর একজনের 6 ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে। এই নিয়ম যেখানে মানা হবে না, সেখানে কিন্তু এই মদের দোকান খোলার ছাড়পত্র দেওয়া হবে না। সকাল 10টা থেকে 6টা পর্যন্ত মদের দোকান খোলা থাকবে, তার বেশি সময়ে মদের দোকান খোলার কোনো রকম ছাড়পত্র দেয়া হচ্ছে না। আবার বলছি যে এ ব্যাপারে এখনো পর্যন্ত মদের দোকান খোলা থাকবে, এ ব্যাপারে
10টা থেকে 6টা পর্যন্ত আগামীকাল থেকে খুলছে, এটা হ্যাঁ। একটা নির্দেশ দেওয়া হয়েছে। তবে সরকারিভাবে লিখিত কোনো নির্দেশিকা কিন্তু এখনো জারি হয়নি। তবে আবগারি দপ্তর থেকে যে আবগারি দপ্তর সূত্রে যা খবর, আগামীকাল থেকে সকাল 10টা থেকে 6টা পর্যন্ত মদের দোকান খুলতে চলেছে কলকাতা সহ সারা রাজ্য। ধন্যবাদ তুহিন। এবং এই তৃতীয় দফার লকডাউনে বাস চলাচলের ক্ষেত্রেও কিছু ছাড় দেওয়া রয়েছে, কিন্তু গ্রিন জোনে আমাদের রাজ্যে বাস চলাচল হবে কি? অনুমতি পাওয়ার পরেও বাস চালানো সম্ভব হবে কি? আবির ঘোষাল প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, বাস চলাচলের ক্ষেত্রে বেশ কিছু ছাড় রয়েছে এবারের এই লকডাউনে, যা আগামীকাল থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার লকডাউন। সেক্ষেত্রে আমাদের রাজ্যে কি বাস চলাচল শুরু হবে? যে জেলাগুলোতে আমাদের রাজ্যে বাস চলাচল শুরু হওয়ার কথা ছিল, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, তো এর কোনো জায়গাতেই এখনো পর্যন্ত বাস চলাচল শুরু হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। যে বেসরকারি বাস সংগঠনগুলো গত 4 দিন আগে যে অভিযোগ করেছিল, তার সমস্যার সমাধান করার জন্য রাজ্য পরিবহন দপ্তর এদের সাথে কথা বলেছিল আরটিও গুলোর মাধ্যমে। যদিও এই বাস সংগঠনগুলো নিজেদের দাবিতে এখনো পর্যন্ত অনড় যে মাত্র 20 জনকে নিয়ে যে দূরত্বে বাস চালাতে হবে, সেখানে চালাতে গেলে তাদেরকে যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, তাই তাদের পক্ষে বাস চালানো সম্ভব নয়। ফলে আগামীকাল সেখান থেকে বাস চলছে না বলে এখনো পর্যন্ত জানানো হয়েছে। অন্যদিকে এই সমস্ত জায়গাগুলোতে সরকারি পরিবহন নিগমগুলো বাস চালাতে পারে কিনা সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল এক দফা আলোচনা হওয়ার কথা আছে। যদি বাস চালানো সম্ভব হয়, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বাস চালাতে পারে। তবে এখনো পর্যন্ত কাল সকাল থেকেই যে তাদের বাস নামবে সে বিষয়ে সরকারি পরিবহন দপ্তরের তরফ থেকেও কোনো নির্দেশিকা বা সিদ্ধান্ত গ্রহণ করা এখনো অবধি হয়নি। ধন্যবাদ আবির। জয়েন্ট সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার শুনে নেব। 20 জন করে প্যাসেঞ্জার নিতে গেলে তার জ্বালানি করা জুটবে না, এক। এবং আমরা যে প্যাসেঞ্জার এমনিতেই যেখানে স্কুল, কলেজ, কোর্ট কাছারি, মল, সিনেমা হল সব বন্ধ, মানুষ রাস্তায় বেরোবে না, এমনি 20 জন প্যাসেঞ্জার হবে না। তা আমি রাজ্য সরকারের কাছে আমার অনুরোধ, যেভাবে ইলেকশনের সময় গাড়িগুলোকে অধিগ্রহণ করা হয়, যেভাবে আমাদের টাকা দেয় সেইভাবে টাকা দিক, এবং ড্রাইভার কন্ট্রাক্টরকে সেই মাইনে দিক, এবং ডিজেলটা গভর্নমেন্ট দিক, তাহলে আমাদের আপত্তি নেই। বা রাজ্য সরকার আমাদের এই গাড়িগুলোকে সাবসিডি দিয়ে গাড়ি চালাক, আমাদের আপত্তি নেই। কিন্তু যে পরিস্থিতি যেগুলি কথা বলছে রাজ্য সরকার, ওই পরিস্থিতিতে আমাদের পক্ষে গাড়ি পরিষেবা দেওয়া সম্ভবপর না। করোনা থেকে বাঁচতে লকডাউন, যে লকডাউন আগামীকাল থেকে তৃতীয় দফা অর্থাৎ আরো 14 দিনের লকডাউন চলবে, এই রকম একটা পরিস্থিতিতে রাজ্যের করোনা পরিস্থিতি কি? রাজ্যে করোনায় মৃত বেড়ে 50, 24 ঘন্টায় আরো 2 জনের মৃত্যু। বিস্তারিত জানবো, প্রতিনিধি অভিজিৎ চন্দ্র আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। অভিজিৎ। একদমই অতনু, আজ সন্ধ্যাবেলাতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে করোনা সংক্রান্ত বুলেটিন প্রকাশ করা হয় এবং সেখানে যেটা জানানো হয়েছে, গত 24 ঘন্টায় রাজ্যে 2 জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ রাজ্যে মোট মৃতের সংখ্যা, করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো 50, এবং গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে 41 জন। এবং মূলত এই 41 জন কলকাতা, উত্তর 24 পরগনা এবং হাওড়ারই বাসিন্দা বলে জানা গেছে। এবং এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং হাসপাতালগুলো এবং নার্সিংহোমগুলোতে ভর্তি রয়েছে করোনা আক্রান্ত হিসেবে মোট 302 জন। এবং এর পাশাপাশি বলা যেতে পারে গত 24 ঘন্টায় রাজ্যে করোনা পরীক্ষা করা হয়েছে প্রায় 2000-এর কাছাকাছি, 1939 জনের পরীক্ষা করা হয়েছে। এখনো পর্যন্ত গোটা রাজ্যে মোট করোনা পরীক্ষা করা হয়েছে 22,915। অর্থাৎ গত কয়েকদিনে রাজ্যে অনেকটাই করোনা পরীক্ষার হার বেড়ে গেছে। তবে নতুন করে গত 24 ঘন্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে 41 জন, এবং গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যু হওয়াতে রাজ্যে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 50। অতটুকু। ধন্যবাদ অভিজিৎ। রাজ্য ছাড়িয়ে এবার সারা ভারতের করোনা পরিস্থিতি একবার দেখে নেওয়া যাক। ভারতে করোনার ভরকেন্দ্র 15টি জেলা। দেশে করোনায় মৃত্যুর হার 3.2%, বিশ্বের মধ্যে সবচেয়ে কম দাবি কেন্দ্রের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে ডাবলিং রেট বেড়ে হয়েছে 12 দিন। সোমবার থেকে তৃতীয় দফার লকডাউন শুরু। তার আগে আসার কথা শোনালো কেন্দ্র। মিলেছে লকডাউনের সুফল, বেড়েছে ডাবলিং রেট। We have a doubling rate of 12, the lowest mortality in the whole world, just about 3%. Already over 10,000 people have gone back home perfectly cured.
ভারতে করোনার ভরকেন্দ্র কোন কোন জেলা তাও চিহ্নিত করা গিয়েছে। করোনা যুদ্ধে বড় আতঙ্ক দেশের 15টি জেলা। মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, পুনে, ইন্দোর, হায়দ্রাবাদ, জয়পুর, চেন্নাই, কুর্নুল, আগ্রা, ভোপাল, যোধপুর, সুরাত, থানে, বদোদরা। এটা অত্যন্ত সুখবর যে আমাদের অচেনা শত্রুটা আস্তে আস্তে চেনা শত্রুর দিকে গেছে। 3 ডাবলিং টাইম থেকে 12তে পৌঁছানো আমার মনে হয় বিজ্ঞানের একজন অংশীদার হিসেবে বিরাট পাওনা, এবং আমরা ঠিক রাস্তাতেই এগোচ্ছি। করোনার ভরকেন্দ্র 15 জেলার মধ্যে 5টি জেলাকে নিয়ে উদ্বেগ বেশি। মুম্বাই, দিল্লি, আহমেদাবাদ, পুনে এবং ইন্দোর। এই 5 জেলাকে নিয়ে চিন্তা বেশি, কারণ দেশে মোট আক্রান্তের প্রায় 46% এই 5 জেলায়। ডাবলিং রেটটাকে 12তে পৌঁছে দিয়ে যাওয়াটা কিন্তু মুখের কথা নয়। তো আমাদের মতো একটা দেশের এই স্বাস্থ্য পরিকাঠামো যখন আমরা করে ফেলতে পেরেছি, তো সেখানে এই 4 থেকে 5টা জেলা যেগুলোকে একটু সতর্কতা বেশি অবলম্বন করতে হবে। কোনো একটি জেলা হিসাবে দেশে সবচেয়ে বেশি আক্রান্ত মুম্বাইয়ে। মহারাষ্ট্রে মোট আক্রান্তের 67% বেশি মুম্বাইয়ে। কোথাও জনঘনত্ব বেশি, কোথাও সংক্রমণের হার বেশি, কোথাও হাসপাতালেই সংক্রমণ, কোথাও আবার আইসিইউ এর অভাব। মূলত এই সব কারণেই 15টি জেলা এখন দেশে করোনার ভরকেন্দ্র। নিউজ 18 বাংলা। যোদ্ধাদের কুর্নিশ। কাশ্মীর থেকে কন্যাকুমারী ফুল ছড়িয়ে দেশ জুড়ে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সম্মান 3 প্রতিরক্ষা বাহিনীর। হাসপাতালগুলির ছাদে কপ্টার থেকে পুষ্পবৃষ্টি, ফ্লাইপাস্ট। কলকাতার আকাশ থেকেও হাসপাতালে ফুল বৃষ্টি। রাজারহাটে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে ফুল ছড়ালো বায়ুসেনার কপ্টার। আলিপুর কমান্ড হাসপাতালেও পুষ্পবৃষ্টি।
করোনা যুদ্ধে জয়ী তারাই। সেই প্রথম দিন থেকেই দাঁতে দাঁত চেপে যাঁরা লড়াই চালিয়ে যাচ্ছেন তারা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী। তাঁদের সম্মান জানাতে উদ্যোগ সেনাবাহিনীর। স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়াতে প্রথমে হাততালি, তারপর বারান্দায় দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে করোনা যোদ্ধাদের কুর্নিশ করেছে দেশ। কিন্তু সেটা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধে। এবার আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে সেই করোনা সৈনিকদের স্যালিউট জানাতে শুরু করল ভারতীয় সেনা। দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম মোট 23টি শহরে বায়ুসেনার যুদ্ধবিমান কপ্টার থেকে পুষ্পবৃষ্টি করে। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে আকাশ থেকে পুষ্পবৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়। সারা দেশের সঙ্গে কলকাতার কোভিড হাসপাতাল তথা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হাসপাতালের রাজারহাট ক্যাম্পাস ও কলকাতায় আলিপুরের সেনা হাসপাতালকে বেছে নেওয়া হয়। অবশেষে ঠিক সকাল 10টায় আসে সেই মহেন্দ্রক্ষণ। বারাকপুরের বায়ুসেনার ঘাঁটি থেকে একটি MI-17 বিমান থেকে স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে ফুল ছড়িয়ে অভিবাদন জানায় সেনাবাহিনী। এই ক্যান্সার হসপিটালে কিন্তু আমাদের কলকাতায় কোয়ারেন্টাইন সেন্টার এবং সেখানে যে স্বাস্থ্যকর্মীরা আছেন, যে পেশেন্টরা আছেন, সবাইকে সম্বর্ধনা জানিয়ে কিন্তু এই পরিকল্পনা নেওয়া হয়েছিল বায়ুসেনার তরফ থেকে। কলকাতায় কমান্ড হাসপাতালের উপরেও পুষ্পবৃষ্টি। সামনের সারির এই যোদ্ধাদেরকেই সম্মান জানানোর জন্য ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গোটা দেশে 23টি শহরে যেভাবে বিভিন্ন হাসপাতালের ওপর এই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের সম্মান জানানোর জন্য পুষ্পবৃষ্টি, সেই একই রকম পুষ্পবৃষ্টি আলিপুর কমান্ড হাসপাতালের ওপরেও করা হয়। সেনাবাহিনী, সরকার সবার থেকে মনোবল যতটা পাচ্ছি, আমাদের আশেপাশের লোকজন, আমাদের সঙ্গে যারা রোগীর বাড়ির লোকজন, তাদের মোটিভেশনও খুব দরকার আর কি। হাসপাতালে হাসপাতালে লড়াই শুরু হয়েছে সেই প্রথম দিন থেকে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই লড়াই খুব তাড়াতাড়ি শেষ হোক আশায় বুক বাঁধছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা। নিউজ 18 বাংলা। বায়ুসেনা বাহিনী পুষ্পবৃষ্টি করে কুর্নিশ জানালো, আর নৌসেনা বাহিনী কালার ফ্লেয়ার। সেই ছবি দেখা গেল মুম্বাইতে। এ ছবি মুম্বাইয়ে। একই সঙ্গে আমরা কোচি এবং বিশাখাপত্তনমের ছবিও দেখব। নৌসেনা কিভাবে কুর্নিশ জানাচ্ছে করোনা যোদ্ধাদের। এবার দেখছেন কোচির ছবি। এবার বিশাখাপত্তনমের ছবি দেখব। জেলায় জেলায় রেশন নিয়ে ক্ষোভ অব্যাহত। নন্দীগ্রামের সাইবাড়িতে রেশন বিক্ষোভ। ওজনে কারচুপির অভিযোগে রেশন দোকানের বাইরে বিক্ষোভ দেখান গ্রাহকরা। পুকুরে ফেলে দেন রেশন ডিলারের বাইক। পরিস্থিতি সামলাতে হিমশিম খায় পুলিশ। অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে খাদ্য দপ্তর। এখনো পর্যন্ত দুর্নীতির অভিযোগে বিভিন্ন জেলায় ধৃত 37 জন রেশন ডিলার, 42 জন ডিলার সাসপেন্ড। কেন্দ্র ও রাজ্যের হিসেবে করোনা রেড জোনের তালিকায় নাম রয়েছে পূর্ব মেদিনীপুরে। সেই জেলারই নন্দীগ্রামে এবার রেশন বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল।
রবিবার নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের সাঁই বাড়িতে বিক্ষোভ দেখালেন রেশন গ্রাহকরা। গ্রামবাসীদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই রেশন সামগ্রীতে কারচুপি করছেন রেশন ডিলার তপন সাহু। এদিন বরাদ্দের চেয়ে কম চাল দেওয়ার অভিযোগ উঠতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মানে 20 কিলো চাল 6 কেজি চাল কম কতদিন ধরে চলছে? আমি তো একলা করবাছি অনেক দিন বিপদের আঁচ পেয়েই দোকান বন্ধ করে পালান রেশন ডিলার। তবে বাইক নিয়ে যেতে পারেননি। সেই বাইকের উপরেই গ্রাহকদের সব রোষ গিয়ে পড়ে। ভাঙচুরের পর বাইকটি পাশের পুকুরে ফেলে দেয় ক্ষুব্ধ জনতা। পশ্চিমবঙ্গে যতগুলো দপ্তর আছে তৃণমূল সরকারের, তার মধ্যে দুর্নীতিগ্রস্ত দপ্তরের নাম হচ্ছে রেশন দপ্তর। এখানে লুট হয়, এখানে দুর্নীতির গণবন্টন হয়। খাদ্যমন্ত্রী তার কাজটাকে ঠিক মতো করছেন। 15 দিন আগে কেন্দ্রের চাল এসে গেছে, গম এসে গেছে, চালও 1/3 এসে গেছে। এটা পৌঁছে দিতে ওনাদের এত সময় লাগছে। আমার মনে হয় পৌঁছানোর ইচ্ছা নেই, কারণ এটা ফ্রিতে দিতে হবে, তো কাটমানি পাওয়া যাবে না। নন্দীগ্রাম সে কি শুভেন্দু উঠে গেল নাকি শুভেন্দুই বিরোধিতা করছে? আমি বুঝতে পারছি না। এখানে বিরোধী কোথায়? বীরভূম 42 তো এই করতে করতে চলে আসলো দমকল। কদিন আগে তো সেখানকার ভোটও দেখলাম অ্যাবসলিউট 100%। উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া লোকগুলো আজকে কি সব উল্টো হয়ে গেল? কোনো বিক্ষোভ হয়নি, এটা বিরোধীরা বিক্ষোভ তৈরি করছে। সাইবারের অ্যাকশনটা বিক্ষোভ হওয়ার আগে আমরা অ্যাকশন নিয়েছি, ডিলারের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছি, তাকে সাসপেন্ড করা হয়েছে। কোনো কাজ নেই বিজেপি আর কংগ্রেস আর সিপিএম এর, তারা এখন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। মুর্শিদাবাদেও রেশন বিক্ষোভ কার্যত রুটিনে পরিণত হয়েছে। এদিন ডোমকলে রেশন নিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকরা। তাদের অভিযোগ, মৃতদের কার্ড ব্যবহার করে রেশন তুলে বাজারে বিক্রি করছে এক ডিলার। রেশনে অনিয়মের অভিযোগে সালারে ডিলারের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রাহকরা। নিউজ 18 বাংলা। রাজ্যপালের রেশন কটাক্ষ, রাজ্যের রেশন ব্যবস্থা সংকটজনক। নিজের ভিডিও বার্তা টুইটারে পোস্ট করলেন রাজ্যপাল। অবিলম্বে ব্যবস্থা নিক রাজ্য সরকার। কেন্দ্রের রেশন প্রকল্পে দুর্নীতি বা রাজনৈতিক হস্তক্ষেপ হয় না। কেন্দ্রের পাঠানো চাল নিয়ে যেন কালোবাজারি না হয়, টুইট রাজ্যপালের। My message to senior police and administrative officials: be fair, avoid any political affiliation or stance, and deliver with your best foot forward. I am sure all concerned in the state government will ensure that the needy get full benefit of free ration from Pradhan Mantri Garib Kalyan Ann Yojana. There should be no corruption, diversion, political interference or controlling this. Benefit should reach poor and not the coffers of black marketeers. টিকিট কেটেই উঠতে হবে শ্রমিক স্পেশালে। শুধু টিকিটের দাম নয়, টিকিট প্রতি 50 টাকা চার্জও দিতে হবে। রেলের এই সিদ্ধান্ত ঘিরে আলোড়ন। পরিযায়ী শ্রমিকদের অনেকের হাতে খাবার কেনার টাকাই নেই। প্রশ্ন উঠছে, টিকিটের দাম কিভাবে মেটাবেন তারা? কবে আসবে শ্রমিক স্পেশাল? দেশ জুড়ে ছড়িয়ে থাকা কয়েক কোটি পরিযায়ী শ্রমিক চাতক পাখির মতো অপেক্ষায়। যে কোনোভাবে তারা বাড়ি ফিরতে চান, কিন্তু চাইলেই তো হলো না। রেল মন্ত্রক তো বলছে ফেলো করি মাখো তেল। রেলের ঘোষণা, টিকিট কেটেই শ্রমিক স্পেশালে উঠতে হবে। টিকিট ছাড়া ট্রেনে ওঠার অনুমতি নয়। এখানেই শেষ নয়, টিকিটের ওপর বাড়তি চার্জও দিতে হবে। নির্ধারিত ভাড়ার উপর মাথাপিছু 50 টাকা চার্জ, 30 টাকা সুপারফাস্ট চার্জ ও 20 টাকা অতিরিক্ত চার্জ। দেশের বিভিন্ন প্রান্তে আটকে কয়েক কোটি মানুষ। এদের অধিকাংশই পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক, পড়ুয়া সহ অন্য অনেক মানুষও আটকে। রেল নিজেই মেনে নিচ্ছে পরিযায়ী শ্রমিকদের সংখ্যা প্রায় 20 কোটি। 40 দিনের লকডাউনের পর অনেকের হাতে খাবার কেনার মতো টাকা নেই। বিভিন্ন সংস্থার সমীক্ষায় পরিযায়ী শ্রমিকদের দুরবস্থার ছবিটা স্পষ্ট। তাই প্রশ্ন উঠছে, এই অবস্থায় টিকিট কেনা কিভাবে সম্ভব? টিকিট না কিনতে পারলে তারা কি ফিরবেন না? রেল মন্ত্রক আগেই জানিয়েছে, একমাত্র রাজ্য অনুরোধ করলে তবেই শ্রমিক স্পেশাল চালানো হবে। শ্রমিকদের ফেরানোর দায়ও ঘুরিয়ে রাজ্যের ঘাড়েই চাপাচ্ছে রেল। তাদের যুক্তি,
রাজ্য অনুরোধ করলে শ্রমিকদের থেকে দাম নেওয়া হবে না, সেক্ষেত্রে রেলকে টিকিটের দাম মেটাবে রাজ্য। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য জানিয়ে দিয়েছে তারা টাকা দিয়েই শ্রমিকদের ফিরিয়ে আনতে তৈরি, কিন্তু কোনো রাজ্য সেই ভার নিতে না পারলে এই প্রশ্ন তুলেই মোদী সরকার ও রেলের বিরুদ্ধে সরব বিরোধী দলগুলো। তাদের প্রশ্ন, এই দায় রেল না নিলে আর কে নিতে পারে? করোনায় প্রধানমন্ত্রীর তহবিলে বিপুল টাকা দিয়েছে রেল, পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে উল্টো নীতি কেন? যারা যারা বাইরে ফেঁসে আছে, যারা যারা বাইরে আটকে আছে, সকলকে যেন ফিরিয়ে আনার সময় ট্রেনের টিকিটের দাম চাওয়া না হয়, যেন মুফতে অর্থাৎ বিনা পয়সায় নিখরচায় তাদেরকে যেন ফিরিয়ে আনা হয়। পরিযায়ী শ্রমিক 1 মাস 1.5 মাস ধরে বাইরে কষ্ট করে আছেন, সাধারণ লোক, তাদের কাছে পয়সাটা কোথায় এখন? রেলের পাল্টা দাবি, আটকে থাকা 20 কোটি মানুষকে টিকিট ছাড়া ফেরাতে গেলে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন সেক্ষেত্রে মাস্টার প্ল্যান তৈরি করে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর উদ্যোগ নিতে পারত রেল। নিউজ 18 বাংলা। লকডাউনে আটকে থাকার পর এবার ঘরে ফেরা, ট্রেনে ফিরছেন বাংলার পরিযায়ীরা। পশ্চিমবঙ্গের শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন রাজস্থানের আজমের থেকে কাল রওনা, কেরল থেকেও ছাড়ছে ট্রেন, কাল ছাড়বে বিশেষ ট্রেন। আর এই নিয়ে টুইটও করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, টুইট করেছেন মুখ্যমন্ত্রী, লিখেছেন, ভিন রাজ্যে আটকে থাকা এ রাজ্যের মানুষকে রাজ্যে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য প্রশাসন। সেই প্রতিশ্রুতি মতোই সোমবার আজমের ও কেরল থেকে 2টি ট্রেন ছাড়বে। 2500-র বেশি পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, ছাত্র ও অভিভাবকদের ফেরানো হবে। যারা ফিরছেন নিয়ম মেনে তাদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা হবে। এমনিতেই বাজার বেজার, তার উপর লকডাউনের ধাক্কা। উলুবেড়িয়ায় সুর হারাচ্ছে বাদ্যযন্ত্রের কারখানাগুলো। শরৎ সেতার তারপুরা, সুরের 7 সাগরে তাদের ঘোরাফেরা, সেই সুরও যেন লকডাউনের গুঁতোয় বেসুরো। হাওড়ার উলুবেড়িয়ার ধুলশিমলা, বাগারদা, বাইখালি, দাদপুর বাদ্যযন্ত্র তৈরির গ্রাম বলে পরিচিত। এমনিতেই কাজ কম, তাতেও পেট চলে যেত, কিন্তু লকডাউনে গোটা শিল্পটাই আঁধারে। হাতে গোনা কয়েকটি কারখানায় টিম টিম করে পুরনো বরাতের কাজ চলছে। ব্যবসার অবস্থা খুবই খারাপ, কারণ এখন তো আমাদের হাতে পয়সা নেই আর মাল ডেলিভারি যাচ্ছে না, তাই কিছু কিছু কাজটা করে আমরা মালটা স্টক করে রাখছি, লকডাউন খুললে তখন পাঠাতে পারবো। উলুবেড়িয়ায় তৈরি বাদ্যযন্ত্র কলকাতা হয়ে দেশের নানা প্রান্তে পৌঁছে যায়, বিদেশেও রফতানি হয়। লকডাউনে সব বন্ধ। আমাদের যত যাবতীয় মাল বাইরে এক্সপোর্ট হয়, তো বিদেশ তো পুরো ভেঙে পড়েছে, তাহলে এখানে আর কি করে চলবে? বাদ্যযন্ত্র রফতানি না হওয়ায় হাতের টাকাও প্রায় শেষ। পুঁজি ভেঙেই কারিগরদের পারিশ্রমিক দিচ্ছেন কারখানা মালিকরা, কিন্তু এভাবে আর কতদিন? এখন মানুষকে যে লেবার খাটাবো আমরা, তাও পাচ্ছি না। আমাদের কাছে যা ছিল আমাদের পুঁজিপাটা সব, আর কিছু নেই। যারা দশকের পর দশক ধরে সুরের যন্ত্র তৈরি করে চলেছেন, লকডাউন ও করোনার করাল গ্রাসে তাদের জীবনই এখন বেজায় বেসুরো। উলুবেড়িয়া থেকে সন্তু মালিক, নিউজ 18 বাংলা। হাসি মুখে রোগী দেখে চলেছেন সকাল থেকে সন্ধে, বিরাম নেই। বেশিরভাগই দুস্থ রোগী, সকলের চিকিৎসা করছেন বিনা খরচে। করোনা আবহেও একদিনও বন্ধ করেননি চেম্বার।
লকডাউনে চুঁচুড়ায় গরিব মানুষের মাসিহা চিকিৎসক ভোলানাথ মান্না। অগ্নিশ্বর, চুঁচুড়ার অগ্নিশ্বর সাহিত্যের পাতা থেকে উঠে আসা চরিত্রের সঙ্গে যেন কোথাও মিলেমিশে এক। আজকের দিনে কিছুটা বেমানানো বটে। এসএসকেএম এর সিনিয়র মেডিকেল অফিসার, বাড়ি চুঁচুড়ার মোগলটুলি। চুঁচুড়া চন্দননগর ব্যান্ডেলে প্রায় 10টি জায়গায় চেম্বার করেন। লকডাউনে বেশিরভাগ চিকিৎসকের চেম্বার যখন বন্ধ, তখন একদিনের জন্য চেম্বার বন্ধ করেননি ডাক্তারবাবু। আমি লকডাউন পিরিয়ডটা প্রত্যেকদিন সকাল সন্ধ্যে চেম্বার চালিয়ে গেছি, চালাচ্ছি, এবং গত কয়েকদিন ধরে আমি যে চিন্তাটা করলাম যে বেশ কিছু মানুষ আছেন যাদের ডাক্তারের ফিসটুকু দেওয়ার মতো ক্ষমতা নেই। করোনা আতঙ্কে অনেকেই হাসপাতাল মুখ হতে চাইছেন না। তাদের মাসিহা ভোলানাথ মান্না। তার চেম্বারে দুস্থদের জন্য অবারিত দ্বার, কোনো ফিজ নেন না, ওষুধও দেন বিনামূল্যে। ডাক্তারবাবুর কথায় লকডাউনে পেটের ভাত জোগাতে কাল ঘাম ছুটছে, চিকিৎসা করার পয়সা কোথায় পাবে? আপনারা যদি মনে করেন যে আপনাদের পরিচিত কোনো ব্যক্তি তারা চিকিৎসা জায়গা থেকে তাদের ব্যাঘাত ঘটছে, তারা চিকিৎসকের সাহায্য পাচ্ছেন না, আমি যে যে চেম্বারে বসি সেই চেম্বারগুলোতে আমি চেষ্টা করব যে তাদের ফ্রি অফ কস্টে চিকিৎসা করার। সকালে হোক বা সন্ধে রাত, বিপদের দিনে তিনি ভরসা, ত্রাতা। ডাক্তারবাবু যে বিনা ফিজে অর্থনৈতিক অসহায় যে মানুষগুলো রয়েছে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন, এটা আমাদের সমাজের জন্য একটা বড় উদাহরণ। অগ্নিশ্বরা তো আসলে এমনই হন, ভোলানাথ মান্নার মতো। চুঁচুড়া থেকে সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা। করোনার জেরে দেশ জুড়ে কেন পৃথিবী জুড়ে এক অদ্ভুত আঁধার। তার কারণ লকডাউন। মানুষ ঘরের মধ্যে আর রাস্তায় বাইরে দূষণ শেষ। যখন দূষণ কমে গেছে তখন খুব স্বাভাবিকভাবেই প্রকৃতিও নিজের সব রূপ রং নতুন করে ফুটিয়ে তুলেছে। নাগরিক সভ্যতার সব ক্লেদ মুছে গিয়েছে। এই নিয়েই আমাদের ধারাবাহিক প্রতিবেদন করোনা পজিটিভ। আজ জলপাইগুড়ির অভ্রদ্বীপের সুস্থ পৃথিবীর স্বপ্ন দেখার গল্প। অভ্র একটা ভিডিও পাঠাতে বলেছিলি এখানকার কারেন্ট সিচুয়েশন নিয়ে। তো আমরা এই মুহূর্তে নর্থ ক্যারোলিনায় আছি, শার্লটে। তো এখানকার ছবিটাও খুব একটা ভালো নয়। আচ্ছা আনাবেল, হ্যালো আনাবেল। হ্যালো। আমার ছেলে অন্তনা, অন্তনা লকডাউনে কিন্তু নেচারের সঙ্গেই আছে। এই বাড়িতে কাজ করতে গিয়ে একটা জিনিস যেটা উপলব্ধি হয়েছে, যেটা রিয়েলাইজেশন হয়েছে আমার, সেটা হলো যে এর থেকে বড় ডিপ্রেসিং বোধহয় আর কিছু নেই। হাই অভ্র। হ্যালো অভ্র, কেমন আছিস? করোনা, লকডাউন, 24 ঘন্টা ঘরবন্দি মুহূর্তরা। কেউ আঁকছে, কেউ ভাবছে, কেউ আবার চিন্তায় শান দিচ্ছে। অবসরের অছিলায় ডানা মেলছে কত না প্রতিভা। আসলে ওই কথায় আছে না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে হার মানা নেই। এই বার্তা নিয়েই জলপাইগুড়ির তরুণ চিত্র পরিচালক অভ্রদীপ ঘটক তৈরি করেছেন তথ্যচিত্র ওয়ান। বিভিন্ন দেশে ঘরবন্দি বন্ধু পরিজনের কোলাজ। বন্দি জীবনের হতাশা কাটিয়ে সুস্থ আগামীর বার্তা দিচ্ছে ওয়ান। আমাদেরকে বেঁচে থাকতেই হবে। মানুষকে তো মানে পৃথিবীর নিয়ম তো হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। পৃথিবীতে যে ফিট সে বেঁচে থাকে, তো আমাদেরকে বেঁচে থাকতেই হবে। তো আমি ওই পুরো ছবিটার মধ্যেই, আমাদের লকডাউন ফিল্মটার মধ্যেই আছে, শেষে ওরা খুব পজিটিভভাবে বাঁচার একটা বার্তা দিচ্ছে আর কি। মানে মানুষের জীবন অত সহজ নয়, এইভাবেই বেঁচে থাকতে হয়, কিন্তু বেঁচে থাকতে অত হুতাশ করে মাথায় হাত দিয়ে তো লাভ নেই। 2016 সালে অভ্রদ্বীপের তৈরি ফিল্ম টান বিশ্বের 9টি প্রথম সারির চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়। নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, চীন সহ বিভিন্ন দেশে তাঁর ফিল্ম আর্কাইভ করা হয়। লকডাউনে আপাতত জলপাইগুড়ির কর্পোরেশন রোডের বাড়িতে মা, বাবা, স্ত্রী এবং 1.5 বছরের ছেলেকে নিয়ে ঘরবন্দি। ঘরে বসেও চলছে কাজ।
করোনা সচেতনতায় তৈরি করেছেন 10টি অ্যানিমেশন ফিল্ম, যেগুলি ব্যবহার করছে জলপাইগুড়ি পুরসভা ও প্রশাসন। 3D অ্যানিমেশন সিরিজ করেছি 10টা ফিল্ম নিয়ে। বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন মহিলা, ছোট ছোট পুরুষ, বাচ্চা, সবাই, বাচ্চা মেয়ে সবাই বলছে করোনার যে ক্ষতিকারক দিকগুলো বলছে এবং সচেতন হওয়ার কথা বলছে, এবং সেখানেও আমি একটা পজিটিভ বার্তা দিয়েছি, মানে যাতে মানুষ আবার সুন্দর করে বাঁচে, একটা করোনামুক্ত পৃথিবী আমরা দেখতে পাই। তথ্যচিত্র হোক বা অ্যানিমেশন ফিল্ম, বার্তা একটাই, দুঃসময় কেটে যাবে। ঘরবন্দি মানুষের সুস্থ পৃথিবীর স্বপ্ন দেখার গল্প শোনাচ্ছেন অভ্রদীপ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা। লকডাউনের মধ্যেই কাশ্মীরের সেনা জঙ্গি গুলির লড়াই, নিহত কর্নেল, মেজর সহ 5 জন, হত 2 জঙ্গিও। শনিবার দুপুর থেকে রবিবার সকাল পর্যন্ত উত্তর কাশ্মীরের কুপওয়ারার হান্ডওয়ারায় গুলির লড়াই চলে। করোনা মোকাবিলায় তালাবন্দি দেশ। একদিকে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাতে আকাশ থেকে পুষ্পবৃষ্টি করছে সেনাবাহিনী, অন্যদিকে দেশের সুরক্ষায় প্রাণও দিচ্ছে, লড়ছে পাক মদতপুষ্ট জঙ্গিদের সঙ্গে। পাক জঙ্গিদের ঠেকাতে গিয়েই কাশ্মীরের কুপওয়ারা জেলায় প্রাণ হারালেন বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী। নিহতদের মধ্যে সেনার এক কর্নেল এবং মেজরও রয়েছেন। সেনা সূত্রে খবর, শনিবার কুপওয়ারার হান্ডওয়ারায় জঙ্গি গতিবিধির খবর পাওয়া যায়। তড়িঘড়ি তল্লাশি অভিযানে নামে সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। জানা যায়, ছাঞ্জিমুল্লা এলাকায় একটি বাড়িতে কয়েকজনকে বন্দী করে রেখেছে জঙ্গিরা। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে যৌথ বাহিনী। তল্লাশি অভিযান শুরু হতেই বাহিনীকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছোড়ে জঙ্গিরা। শনিবার দুপুর থেকে রবিবার সকাল পর্যন্ত চলে গুলির লড়াই। দুপক্ষের সংঘর্ষে প্রাণ হারান রাষ্ট্রীয় রাইফেলসের 21 নম্বর ব্যাটালিয়নের কর্নেল আশুতোষ শর্মা, প্রাণ হারান এক মেজর সহ 3 সেনা জওয়ান। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীরও। গুলির লড়াইয়ে খতম 2 জঙ্গি। কুপওয়ারার নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, হান্ডওয়ারায় শহীদ সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের কুর্নিশ, তাদের বীরত্ব ও বলিদানকে কখনোই ভোলা যাবে না। দেশের সেবা ও দেশবাসীর সুরক্ষায় তারা কঠোর পরিশ্রম করেছেন। তাদের পরিবার ও পরিজনদের সমবেদনা জানাই। পাকিস্তান রয়ে গেছে, পাকিস্তান ওপার থেকে জঙ্গি পাঠাচ্ছে, তাদের শিকার করে করে মারা হচ্ছে। পাকিস্তান আমাদের শত্রু, তার একটা বিহিত না করতে পারলে আমাদের হাতে এরকম করে হাজার কোপের মৃত্যু এর সঙ্গে মোকাবিলা করতে হবে। নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। নিউজ 18 বাংলা। ভোরের আলো ফুটছে সবে, ঝিকমিক করছে ঝিলাম। খবরটা জানাজানি হয় তখনই। করোনার বিরুদ্ধে যুদ্ধে মরণপণ দেশের 5 বীর শহীদ হয়েছেন জঙ্গিদের গুলিতে উত্তর কাশ্মীরের হিন্দওয়ারায়, যাদের মধ্যে আছেন কর্নেল আশুতোষ শর্মা। ভারতীয় সেনার ইতিহাসে যার জন্য আলাদা অধ্যায় থাকবে চিরকাল। কথা দিয়েছিলেন, কথা রাখলেন কর্নেল আশুতোষ শর্মা, 21 রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার। কথায় কথায় একদিন সহকর্মীদের বলেছিলেন, লস্করে তৈবার কমান্ডার হায়দার তার টার্গেট, চান কোনো এক অভিযানে দেশের শত্রু জঙ্গি হায়দারকে খতম করতে। নিজের প্রাণের বিনিময়ে সেই লক্ষ্য পূরণ করলেন কর্নেল আশুতোষ। রবিবার ভোরের আলো ফুটতে জানা যায় শহীদ হয়েছেন কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ, নায়ক রাজেশ, ল্যান্স নায়ক দীনেশ, জম্মু কাশ্মীর পুলিশের সাব ইন্সপেক্টর শাকিল কাজী। বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে 2 জঙ্গির। মৃত জঙ্গিদের মধ্যে একজন লস্কর কমান্ডার হায়দার। কথায় বলে, লিডারশিপ ইজ নট আ পজিশন অর আ টাইটেল, ইট ইজ অ্যাকশন অ্যান্ড এক্সাম্পল। আশুতোষ শর্মার মতো মানুষদের ক্ষেত্রেই কথাটা খাটে, যেটা বলেন সেটা কাজে করে দেখান, অন্যদের সামনে উদাহরণ তৈরি করেন। সাহসিকতার জন্য সেনা মেডেল পেয়েছেন, একবার নয় 2 বার সম্মানিত হয়েছেন।
কর্নেল শর্মার সাহসিকতার কাহিনী সেনাবাহিনীর অন্দরে মুখে মুখে ফিরত। জীবদ্দশাতেই তিনি মিথ হয়ে গিয়েছিলেন, হবে নাইবা কেন? যে ঘটনার জন্য দ্বিতীয়বার সেনা সম্মান পেয়েছিলেন আশুতোষ, তেমন ঘটনা আমরা আম জনতা সিনেমা স্ক্রিনে দেখে অভ্যস্ত। উপত্যকায় জঙ্গি হামলার মুখে পড়ে আশুতোষের বাহিনী। পোশাকের আড়ালে গ্রেনেড লুকিয়ে ছুটে আসছিল জঙ্গি। প্রাণের পরোয়া না করে সহযোদ্ধাদের বাঁচিয়েছিলেন আশুতোষ। হামলার মুখেও অবিচল, ইস্পাত কঠিন ছিলেন। মুহূর্তের মধ্যে আগ্নেয়াস্ত্র বের করে নিখুঁত নিশানা করেছিলেন। আশুতোষের গুলিতে নিথর হয়ে গিয়েছিল জঙ্গি। রিল নয়, আশুতোষ শর্মা রিয়েল লাইফ হিরো। কর্নেল পদমর্যাদার অফিসার হয়েও তাই বারবার নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। শনিবারও তেমনই এক অভিযানে গিয়েছিলেন। কে জানত সেটাই তার শেষ অভিযান? উপত্যকায় প্রায় রোজই তো টার্গেট হয় সেনা, আধা সেনা, পুলিশ। সেনাবাহিনীর কোনো কমান্ডিং অফিসারের এমন অভিযানে শহীদ হচ্ছেন, এমনটা সচরাচর ঘটে না। তথ্য বলছে 2015-র পর এবার 2020 জঙ্গিদের গুলিতে শহীদ হলেন কোনো কমান্ডিং অফিসার। 2015 সালের জানুয়ারিতে শহীদ হন কর্নেল MN রায়। 2015 সালেরই নভেম্বরে শহীদ হন কর্নেল সন্তোষ মহাদিক। তারপর 2020-র মে শহীদ হলেন কর্নেল আশুতোষ শর্মা। বুলন্দ শহরে জন্ম হলেও এখন রাজস্থানের জয়পুরে থাকে আশুতোষের পরিবার। রয়েছে 12 বছরের মেয়ে। স্ত্রী ছাড়াও বাড়িতে আছেন মা। ভাই বোনেদের মধ্যে বরাবরের সাহসী ডাকাবুকো আশুতোষের প্যাশন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়া। बहुत बड़ी शहादत है, बहुत बड़े कॉज के लिए शहादत है। मैं यही चाहूँगा कि हर जना इस शहादत को सलाम करे, अपना रिस्पेक्ट दे। देश से ऊपर कुछ भी नहीं है। आज कर्नल आशुतोष शर्मा ने भी ये प्रूव कर दिया। বাবা আসবে, প্রতি ছুটিতে যেমন আসে, ব্যাগ থেকে বের করে দেয় একের পর এক গিফট, বুকে টেনে নেয়, ভরিয়ে দেয় চুমুতে চুমুতে। এবারও তেমন হবে। হয়তো এমনই অপেক্ষায় ছিল ক্লাস 6-এর পড়ুয়া মেয়েটা। কে জানত মেয়েটার বাবা শেষবার বাড়ি ফিরবেন কফিনবন্দি হয়ে? জড়ানো থাকবে তেরঙ্গা, ফুলের মালা সরিয়ে ছোট্ট মেয়েটা বাবার বুকে হয়তো মাথা রাখবে শেষবারের মতো।